আসসালামু আলাইকুম। কিংডম অফ ফেয়ার বা ভয়ের রাজু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ 31শে ডিসেম্বর এবছরের শেষ দিন। আর এই দিন আমরা লিখেছি স্পেশাল একটি ঘটনা, যে ঘটনার নাম দিয়েছি আমরা ঘন্টা ফিরে এসেছি। এই ঘটনার অন্যতম চরিত্র হচ্ছে অনিল, যা আমরা ছদ্মনাম হিসেবে প্রকাশ করবো আপনাদের মাঝে। তো চলুন কথা না বললে সরাসরি এই ঘটনায় চলে যাই। সাল 2008। প্রত্যন্ত অঞ্চলগুলিতে অভাবের তাড়নায় তখনও মানুষ ঠিক মতো 3 বেলা খেতে পারে না। আর এই অভাবের তাড়নার জন্য অনিল এবং তার দুজন বন্ধু বেছে নেয় নিকৃষ্টতম কাজ, যা হচ্ছে লাশ চুরি। সদ্য খবর দেওয়া লাশ কবর থেকে তুলে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিলেই তারা পাইতো মোটা অঙ্কের টাকা। অনিলদের গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে ছোট একটি নদী, আর সেই ছোট নদীর চারপাশে ঘন জঙ্গল আর গাছপালা। এই নৌকাতে তারা, অনিল আর তার দুজন বন্ধু ছোট একটি ডিঙি নৌকা করে চলে যেত বিভিন্ন স্থানে, বিভিন্ন কবরের উদ্দেশ্যে লাশ চুরি করে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। কিছুদিন পর একটি খবর আসে যে পাশের গ্রামে একজন লোক মারা গেছে, কিন্তু সমস্যাটি হলো কবরের পাশে লোকালয় আর কবরটি অনেক পুরনো। তাই তার অমাবস্যার দিন ঠিক করে লাশটা চুরি করবে। 2 দিন পর অমাবস্যা আসে। অনিল এবং তার বন্ধুরা হ্যারিকেন, কোদাল, বাকি সরঞ্জাম নিয়ে চলে যায় সে ডিঙ্গি নৌকা কাছে। ডিঙ্গি নৌকা নিয়ে অনেকক্ষণ নদীতে চলার পর তারা পৌঁছে যায় সেই পুরনো কবরস্থানে। কবরস্থানটিতে বাঁশঝাড় আর বড় বড় বিভিন্ন গাছে ঘেরা। ডিঙ্গি নৌকা থেকে নেমে হারিকেন হাতে তারা 3 জন সে পৌঁছে যায় সেই পুরনো কবরস্থানে, এবং একটি খোলা মাছের পাশে তারা সেই কবরটিকে দেখতে পায়। অনিল তার কাঁধে থেকে কোদাল নিয়ে কবরটি খুঁড়তে শুরু করে এবং চারাঙ্গির এক পাশে কাফনের সাদা কাপড় দেখতে পায়। তারপর অনিল তার অন্য এক বন্ধুকে কবরটি খুলতে বলে সে পাশে একটু হাঁটতে যায়। সে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পুরো একটি কবরের মাঝে পড়ে যায়। কবরের মাঝে পড়ে যাওয়ার পর তার পায়ের নিচে শক্ত কিছু অনুভূত হয়। অনিল ভাবে হয়তো হাড় হলে সে টেনে বের করতে নেয়। সে টেনে বের করতে গিয়ে দেখে গুল একটি চাকতি, অনেকটা দেখতে স্কুলের ঘন্টার মতো। সেই চাকতিটি মনে হচ্ছে 2টি পার্টে বিভক্ত, আর হারিকেনের আলোয় চাকতিটি খড়ের মতো ঝলঝল করে উঠছিল। অনিল ভাবলো এই পুরনো কবরে এই ধাতব জিনিসটা হয়তো অনেক দামি কিছু, যার জন্য অনিল আর লোভ সামলাতে পারলো না। সে তার গেঞ্জির ভিতর সেই চাকতিটি লুকিয়ে ফেললো, বাকি 2জন যেন না দেখতে পায়, এবং তারপর সে তার সরঞ্জামানা ব্যাগের ভিতর চাকতিটিকে ভরে রাখলো। তার কিছুক্ষণ পর তারা কয়েকজন মানুষের কণ্ঠ শুনলো এবং কিছু টর্চ লাইট দেখলো তাদের দিকে এগিয়ে আসছে। তাদের বুঝতে আর বাকি রইল না, লাশ খোঁড়ার ব্যাপারটি এলাকাবাসী জেনে গেছে। তাই তারা লাশ খোঁড়া বাদ দিয়েই ডিঙ্গি নৌকাটিকে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে অনিল একটি গাছের ডালের সাথে বাড়ি খেয়ে উল্টে পড়ে যায় এবং তার ব্যাগ থেকে সেই চাটকিটিও নিচে পড়ে যায়। তারপর অনিল অন্ধকারে তা খুঁজে পেলেও সে দেখতে পায় যে একটি অংশ চাকতিটির আছে, অন্য অংশটি নেই। কিন্তু এলাকাবাসী চলে আসায় অনিল সেই চাকতিটির একটি পার্ট নিয়ে দৌড়াতে শুরু করে এবং তারা 3 জনই তাদের ডিঙ্গি নৌকাতে চলে সেই স্থান ত্যাগ করে। অল্পের জন্য তারা ধরা পড়তে হতেও বেঁচে যায়, আর তাদের লাশ পৌঁছানোর গন্তব্যে তারা জানিয়ে দেয় যে তারা কোনো লাশ দিতে পারবে না। তারপর সকলে বাড়ি চলে যায়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোরের আলো ফুটে গিয়েছে। অনিল বাড়িতে গিয়ে সেই ব্যাগের ভিতর চাকতিটি রেখে দিয়ে একটি বাঁশের লোহার ভিতর আটকে দেয় সেই ব্যাগটি। আটকে দিয়ে সে ঘুমিয়ে যায়। অনিলের ঘুম ভাঙে তার মায়ের ডাকে। অনিল দরজা খুলে বাইরে বের হয়ে দেখে তার মা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার মা অনিল তাকে বলছে, সারা রাত কি করেছিস? অনিল তার মায়ের কথা শুনে ভেবাচেকা খেয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, মা কি সব জেনে গেল তাহলে? যার জন্য সে আমতা আমতা করতে থাকে। তারপরক্ষণে তার মা বলে ওঠে, সারা রাত ধরে ঘরের ভিতর ঘন্টা বাজিয়েছিস, তার শব্দে তো সারা রাত একটু ঘুমাতে পারিনি। অনিল মনে মনে বলে, সারা রাত ঘন্টা কেন বাজাবো, আমি তো এসেই শুয়ে পড়েছি। তারপর সে রুমে চলে আসে। তারপরের দিনও তার ঘুম ভাঙে তার মায়ের ডাকে। তার মায়ের সাথে দেখে আরো কিছু প্রতিবেশী। সকলের কথা একটাই, তা হলো সারা রাত ঘন্টার শব্দে তার কেউই ঘুমাতে পারেনি। তারপর অনিল মনে মনে ভাবতে থাকে, আমার রুমে নাকি সারা রাত ঘন্টা বাজে, কই আমি তো দিব্যি ঘুমাই। তারপর অনিল সবার কাছে মাপ চেয়ে ঘরের ভিতর চলে আস, আর মনে মনে সিদ্ধান্ত নেই, আমার রুম থেকে ঘন্টা বাজায় আসছে, রাতে আমি ঘুমাবো না, তা দেখবো কে আমার রুম থেকে ঘন্টা বাজায়। তারপর সেদিন রাতে অনিল ঘুমের ভান করে জেগে থাকে। তো অনেক রাত হয়ে যায়, কোনো কিছুই হয় না। অনিল ভাবে হয়তো আজ আর কিছু হবে না, তাই তার চোখ লেগে আসতে শুরু করে। এমন সময় সে শুনতে পায় ঘরের চালের উপর কে যেন এক পাশ থেকে ও পাশে হেঁটে চলছে। তারপর অনিল সাহস করে উঠে বসে এবং তার সেই চাকতি রাখা ব্যাগের কাছে যায়। ব্যাগের কাছে গিয়ে দেখে ব্যাগ ঠিকই আছে, কিন্তু চাকতিটা নেই। তারপর সে ভয় পেতে শুরু করে এবং দৌড় দিয়ে বাইরে চলে যায় তার চালের উপর কে তা দেখার জন্য। সে বাইরে গিয়ে দেখে কালো আকৃতির ছোট বামন গোছের একটি লোক ঘন্টা বাজাচ্ছে আর চালের এ পাশ থেকে ও পাশে হেঁটে চলেছে। অনিলকে দেখার পর তা
সাথে সাথে কোথায় যেন মিলিয়ে যায়। অনিল এসব দেখার পর ভয়ে দৌড়ে তার রুমে চলে যায় এবং সে তার চাকরি রাখার সে ব্যাগটি হাতে নিয়ে দেখে ব্যাগের ভিতর চাকরিটি নেই। তারপর সে প্রচণ্ড রকমের ভয় পায় আর সাথে সাথে সে খাটে শুয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে আর কোনো সমস্যা হয়নি। তারপর অনিল মনে মনে চিন্তা করে এই ঘন্টাটি হচ্ছে, এই চাকরিটি হচ্ছে সব সমস্যার কারণ, তাই এই চাকরিটিকে বিক্রি করে দেব। তাই এক ভাঙাড়ির দোকানে গিয়ে অনিল চাকরিটি বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পর অনিল মনে মনে ভাবতে থাকে অনেক বড় বাঁচা বেঁচে গেছে এই ঘন্টার হাত থেকে। তার ঠিক 4-5 দিন পর একটি ছোট ছেলে আসে ব্যাগ হাতে, আর ব্যাগটা অনিলকে দিয়ে বলে, এই নিন আপনার ঘন্টা, আপনি ফিরিয়ে দিন। এই ঘন্টা নেওয়ার পর থেকে আমাদের সংসারে সব উল্টাপাল্টা হয়ে গেছে। আপনার কাছ থেকে এই চাকরি কেনার পর থেকে আর কোনো কথা বলতে পারছে না। রাতে আমাদের ঘরের চালের উপর কি যেন দৌড়াদৌড়ি করে, আর বাবা অস্বাভাবিক আচরণ করছে। তারপর যখন বুঝতে পারলাম এই ঘন্টাটি সব সমস্যার মূল, তাই আপনার ঘন্টা আপনার কাছে ফিরিয়ে দিতে এসেছি। আপনি যে দামে বিক্রি করেছিলেন সেই টাকার ফিরিয়ে দিতে হবে না, বলে সেই ছেলেটি চলে যায়। অনিল মনে মনে ভাবতে থাকে, কি এই ঘন্টা, আর কেনই বা এসেছে এটি অনিলের কাছে। তারপর সে এই ঘন্টাটি নিয়ে দৌড়ে চলে যায় নদীর পাড়ে গিয়ে এই ঘন্টাটি নদীতে ফেলে দেয়। তারপর অনিল মনে মনে ভাবতে থাকে, যাক জোর বাবা, বাঁচা বেঁচে গেলাম এই ঘন্টার কাছ থেকে। সেদিন রাতের বেলা সে আবার শুনতে পায় তার ঘরের চালের উপর খেয়ে যেন এক পাশ থেকে ও পাশে হাঁটাহাঁটি করছে। তারপর অনিল তার এই ঘন্টা রাখা ব্যাগের ভিতর গিয়ে খোঁজ নেয় যে ঘন্টাটা কি আবার ফিরে এসেছে কিনা। সে তার ব্যাগ খুলে দেখে সদ্য কেউ হয়তো পানি থেকে তুলে এনেছে সেই ঘন্টাটি, এনে তার ব্যাগের ভিতর রেখে দিয়েছে। যা দেখে অনিল মনে মনে ভাবতে থাকে, একটা ঘন্টা দেখেও যে মানুষ এভাবে ভয় পেতে পারে তা তার আগে জানা ছিল না। তারপর অনিল একটি ব্যাগে করে ঘন্টাটি খালি একটি রুমে রেখে দেয়। তার কয়েকদিন পর অনিল তার বন্ধুদের কাছে জানতে পারে দূরের পাশের গ্রামে একটি লোক মারা গেছে। আর অনেক দিন যাবৎ লাশ চুরি না করার ফলে তাদের হাতও একদম খালি। এই সুযোগ যে কোনো মূল্যেই কাজে লাগাতে হবে, এটাই ছিল অনিলের বড় সিদ্ধান্ত। তারপর অনিল গভীর অন্ধকার রাতে তারা সেই লাশ চুরির উদ্দেশ্যে বের হবে তা তার বন্ধুদের বলে যে আজ রাতে তোরা সবাই আসবি, আমরা একসাথে লাশ চুরি করতে যাব। গভীর রাতে অনিল কুদাল, শাবল, হেরিকেন যাবতীয় সরঞ্জাম নিয়ে হাজির হয় নদীর ঘাটে গিয়ে সে দেখতে পাই তার দুজন বন্ধু আগে থেকেই নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছে। অনিল সোজা নৌকায় উঠে নৌকার বৈঠা নিয়ে নৌকার মাথায় গিয়ে বস, আর তার বাকি দুই বন্ধু কাদা থেকে নৌকা ধাক্কা দিয়ে পানিতে ভাসিয়ে দুজন নৌকার মাঝখানে বসে। কিন্তু অনিল লাশ মনে মনে ভাবতে থাকি, এই দুজন তো লাশ চুরি করতে যাওয়ার সময় এই দুজন প্রতিবারই অনেক কথা বলে, কিন্তু এবার কোনো কথা বলছে না। তাই অনিল জিজ্ঞেস করে, কিরে তোরা কথা বলছিস না কেন? উনি তাদের দুজন থেকে একজন উত্তর দেয়, তুই ঠিক মতো নৌকা চালা। তারপর অনিল আর কোনো কথা বলে না। নৌকা চালাতে অনেক দূর যাওয়ার পর সে দেখতে পায় সামনে ঘুটঘুটে একটি কালো অন্ধকার, চাঁদের আলো সেখানে পৌঁছাতে পারছে না। তখন সে বুঝে যায় এটি হচ্ছে সেই কবরস্থানের ঝাড়ের নিচে তারা সেই ডিঙ্গি নৌকাটাকে দাঁড় করিয়ে তার তিনজন এই ডিঙ্গি নৌকা থেকে নেমে পড়ে। অনিল নেমে দেখতে পারে অনেক বড় বড় গাছ আর ঝাড়ে ঘেরা এই কবরটি। তারপর অনিল এবং তার সাথের বন্ধু সেই কবরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। একটু গিয়ে দেখতে পারে ফাঁকা একটি মাঠ, আর মাটি মূলত ধান চাষ করা হয়, কিন্তু এখন ধান কাটা হয়েছে যার জন্য খালি পড়ে আছে। আর কিছুক্ষণ যাওয়ার পর অনিলের কাছে স্পষ্ট হয় সেই কবরটি। তারপর অনিল সেই কবরটি খোঁজা শুরু করে, আর কিছুক্ষণ খোঁজার পর সে লাশের কাপড়টি কবরটি দেখার পর অনিল হেরিকেন জ্বালাতে চায়, আর তার সাথে আসে দুজনের একজন বলে, এবার আর হেরিকেন জ্বালাতে হবে না, চাঁদের আলোয় তো অনেক দেখা যাচ্ছে। অনিল তাকিয়ে তাই দেখে চাঁদের আলো তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, ভাবে হয়তো যখন লাশ বের করবো তখন হেরিকেন জ্বালাবো। যার ফলে অনিল হেরিকেন না জ্বালিয়ে কবরটি খোঁড়া শুরু করে। আর অর্ধেক খোঁড়ার পর সে তার বন্ধুকে বলে, এবার কবরটি তো খোঁড়া শুরু কর। অনিল তার আরেকজন বন্ধুকে কবর খুঁড়তে দিয়ে একটু কবরের পাশে গিয়ে হাঁটতে থাকে। দেখে যে লুকালয় কত দূরে, দেখে এখান থেকে লুকালয় অনেক দূরে, কোনো আলো দেখা যাচ্ছে না। তারপর একটি বড় গাছের নিচে গিয়ে অনিল একটু জিরিয়ে নেয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর অনিল সেই কবরটির দিকে চলে এসে দেখতে পাই তার সাথে আসা দুজন কবরের লাশের উপর উকুত হয়ে কি যেন একটা করছে। তারপর অনিল হেরিকেন জ্বালায় এবং আলোটা বাড়িয়ে দেয়। আলো বাড়িয়ে দিয়ে দেখতে পাই তখনও তার সাথে আসা দুজন লাশের উপর উকুত হয়ে কিছু একটা করছে। যখন হেরিকেন নিয়ে সেই কবরের পাশে যায়, তারপর এই লাশের দিকে উকুত করে থাকা দুজনের মধ্যে একজন তাকায় অনিলের দিকে। অনিল তাকিয়ে যা দেখতে পাই তা দেখার জন্য অনিল মোটেও প্রস্তুত ছিল না। অনিল দেখতে পাই তার মুখে লাশের পা থেকে কামড়ে খাওয়া চামড়া আর মুখ দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। অনিলের দিকে তাকে ফেদ করে হেসে দিয়ে বলে,
ঘন্টা ফিরে এসেছে। অনিল তা দেখার সাথে সাথে ভয়ে আঁতকে ওঠে এবং এদিক সেদিক দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে অনিল সে ফাঁকা মাঠে চলে যায়। মাঠে গিয়ে দেখে তার সাথে আসা দুজনের একজন দাঁড়িয়ে হেসে বলছে, অনিল, ঘন্টা যে ফিরে এসেছে। তা শোনার সাথে সাথে অনিল এদিক সেদিক দৌড়াতে শুরু করে। সে দৌড়াতে দৌড়াতে সামনে অনেক দূর চলে যাওয়ার পর একটি পুকুর দেখতে পায় আর পুকুরের তীরে উঠে হাঁপাতে থাকে। সেই পুকুরে হঠাৎ করে কিছু একটা উপর থেকে ধপাস করে পড়ে। অনিল তা দেখার জন্য দাঁড়িয়েছে এখানে কি পড়ছে। অনিল দেখতে পায় সাদা একটি কাপড়ে দেওয়া কিছু একটা, তার দিকে সে দেখতে পায় একটি লাশ। অনিল তা দেখার পর আবার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে একটি কুঁড়ে ঘর দেখতে পায়। সেখানে গিয়ে এই কুঁড়ে ঘরের দরজায় জুড়ে জুড়ে থাপড়াতে শুরু করে। তার ভিতর থেকে দরজা খুলে বৃদ্ধ একটি লোক। সে দড়ি ধরে করে ভিতরে চলে যায়, দেখে হারিকেন জ্বলছে আর ভিতরে আরেকটা বৃদ্ধা বয়স্ক লোক। তারপর অনিলকে দেখে সেই বৃদ্ধ লোকটি বলে ওঠে, কি হয়েছে বাবা, তুমি এভাবে হাঁপিয়ে হাঁপিয়ে আসছো কেন? অনিল তখন বলে, এই পুকুরে কি লাশ দেখলাম ভেসে আসছে। তারপর বৃদ্ধ লোকটি বলে, ও, এই পুকুরটি খারাপ, এত রাতে এদিকে আসা তোমার একদম ঠিক হয়নি। তারপর বলে, তুমি বসো, আমি দেখে আসছি পুকুরের ভিতরে কি রয়েছে। কোন একটি হ্যারিকেন নিয়ে সেই বৃদ্ধ লোকটি বের হয়ে যায়। তার 10 মিনিট পরে বৃদ্ধা সেই মহিলাটিও বের হয়ে যায় তার স্বামীর জন্য। অনিল অন্ধকারে বসে থাকার কিছুক্ষণ পর তার নাকে আসে ভ্যাপসা মাংস পচা একটি গন্ধ। তারপর সে তড়িঘড়ি করে বাইরে বের হয়। বাইরে বের হয়ে দেখে এই ঘরের পাশে আরও একটি রুম। অনিল সেই ঘরের রুম থেকে দেখতে পাই উজ্জ্বল কিছু একটা জ্বলজ্বল করছে। রুমের দরজা খুলে দেখে টেবিলের উপর একটা হ্যারিকেন আর 2টা অর্ধগোলা দেহ পড়ে আছে সেই রুমের ভিতর। তারপর অনিল ভয়ে তার শির দ্বারা যে ঠান্ডা ঘাম বেরিয়ে আসে। অনিল তখন চিন্তা করতে থাকে, যে করেই হোক বের হতে হবে মৃত্যুপুরী থেকে, এখানে আর থাকা যাবে না, সরাসরি চলে যেতে হবে আমার ডিঙ্গি নৌকার কাছে। তারপর অনিল আবার দৌড়াতে শুরু করে। সে দৌড়াতে শুরু করার কিছুক্ষণ পর তার পিছনে দেখতে পাই তার সাথে আসা 2জন লোক তাকে তার পিছন পিছন দৌড়াচ্ছে। তাদের ভাব দেখে এমন মনে হচ্ছে তারা অনিলকে ধরতে চায়, ছিঁড়ে খেয়ে ফেলতে চায় সেই লাশের মতো। তারপর অনিল তার ডিঙ্গি নৌকাটি নদীর পাশে দেখতে পাই এবং এক লাফে সে ডিঙ্গি নৌকায় উঠে বৈঠা দিয়ে তীর থেকে ধাক্কা দিয়ে নৌকাটি ভিতরে চলে আনে। তার কিছুক্ষণ পর অনিল বুঝতে পারে যে তাড়াহুড়া করে নৌকাতে ওঠার পর উঠাতে সে কি একটা ভুল করেছে। সে দেখতে পায় নৌকার ভিতর সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। মৃদু বাতাসে নৌকার লাশের কাপড়টি উড়ছে আর লাশের পা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে নৌকার পাটাতনে। আর তার সাথে আসা 2জন লোক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। তারপর অনিল ভয়ে ভয়ে নৌকা বৈঠা দিয়ে চালাতে শুরু করে। আর অনেকক্ষণ যাওয়ার পরে সে তার সামনে নদীর তীর দেখতে পায়। তারপর অনিল ধাক্কা দিয়ে নৌকাটি সেই তীরের ভিতরে ভিড়িয়ে অনিল অজ্ঞান হয়ে যায়। অনিলের যখন জ্ঞান আসে তখন সে দেখে অনিলের জ্ঞান ফিরে আসে অনেক মানুষের কোলাহলে। জ্ঞান ফিরে আসার পর দেখতে পাই আর বাড়ির লোক নৌকার মাঝে তাকে পানি ঢালছে। তারপর তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর অনিলকে বললে, অনিল যে লোকটার কাছে সেই ঘন্টা বিক্রি করেছিল সেই লোকটি কাল থেকে নিখোঁজ। আর অনিলের বাড়ির পিছের খড়ের একটি গাদার নিচে সেই লোকটির ছিন্ন ভিন্ন লাশ পাওয়া যায়। দেখে মনে হচ্ছিল সেই লোকের সারা শরীরের চামড়াকে হয়তো তুলে ফেলেছে। তখনও সমস্ত ঘটনাটি অনিল তার বাড়ির কাউকে খুলে বলে না। উনি মনে মনে ভাবতে থাকে, কি এই ঘন্টা, এই ঘন্টার এর পরের শেষ পরিণতি কি আমারও কি এভাবেই মরতে হবে এই ঘন্টার জন্য? ওই ঘন্টার হাত থেকে কিভাবে আমি বাঁচবো, কিভাবে উদ্ধার হবে এই ঘন্টা থেকে? কেনই বা এই ঘন্টা আমার পিছু নিল, আর এই ঘন্টা কোত্থেকে ফিরে এলো এই মৃত্যুর ঘন্টা? প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি জানতে ইচ্ছে হচ্ছে কি হয়েছিল অনিলের ভাগে কি ছিল? অনিল কি বাঁচতে পেরেছিল এই মৃত্যুর ঘন্টা থেকে, নাকি অনেকের মতো এই মৃত্যুর ঘন্টাটি অনিলকেও লোহমর্ষক একটি বিভীষিকাময় মৃত্যু দিয়েছিল? তা জানতে অবশ্যই অপেক্ষা করুন এই ঘটনার পরবর্তী রহস্য ঘেরা পর্বটির জন্য। তো অতি তাড়াতাড়ি আমরা এই ঘটনাটির দ্বিতীয় রহস্যময় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা ইউটিউব থেকে শুনছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কিংডম অফ ফেয়ার ভয়েটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সাথে আছি আমি নূর মোহাম্মদ নুমান। আশা করি সকলেই ভালো আছেন। ঘন্টা ফিরে এসেছে প্রথম পর্ব রহস্য উদ্ঘাটন করার পর ঘন্টা ফিরে এসেছে দ্বিতীয় পর্ব রহস্য উদ্ঘাটন করবো। চলুন কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। আমরা প্রথম ঘটনায় জানতে পেরেছিলাম অনিল নামের একজন, যার পেশা ছিল লাশ চুরি করা। আর সে কবর থেকে লাশ চুরি করার সময় একটি ঘন্টা খুঁজে পায় আর সেই লোভে পড়ে সেই ঘন্টাটি তার বাড়িতে নিয়ে আসে। আর সেই ঘন্টাটি তার বাড়িতে আনার পর থেকে তার জীবন চলা অস্বাভাবিক হয়ে যায় বা দুরূহ হয়ে যায়। আর এই ঘন্টার মাধ্যমে সে জানতে পারে অনেক লোক এই ঘন্টার মাধ্যমে নিহত বা এই ঘন্টা অনেকের জীবন কেড়ে নিয়েছে, আর যার মাধ্যমে অনিলও মৃত্যু হয়ে দিন কাটাচ্ছে।
তো চলুন সরাসরি সেই রহস্য উদ্ঘাটনে নেমে পড়ি। এরপর অনিলকে যখন নৌকার মাঝে পাওয়া যায় তখন তার পরিবার সেখান থেকে তাকে সেন্স ফিরিয়ে তার বাড়িতে চলে আনে, বাড়িতে নিয়ে আসে এবং তার সাথে কাজ করা তার দুই বন্ধুও তাকে দেখতে আসে। তারপর অনিল তার সেই দুই বন্ধুকে জানায়, কিরে তোরা সেদিন কোথায় ছিলে, বা তোরা সেদিন আমার উপর আক্রমণ কেন করেছিলি? তখন তার সাথে থাকা সেই দুইজন বন্ধু বলে, আমরা তো সেদিন লাশ চুরি করার জন্য বের হয়ে নদীর পাড়ে গিয়ে দেখি না নৌকা আছে না তুই আছিস। আমরা কিছুক্ষণ তোর জন্য অপেক্ষা করি, ভেবেছিলাম হয়তো নৌকাটা তুই অন্য কোথাও বেঁধেছিস, কিন্তু অনেক রাত হয়ে যায়। অনেকক্ষণ বসে থাকার পর যখন নৌকাও পাওয়া যায় না, তোকেও পাওয়া যায় না, তখন আমরা ভেবে নিই হয়তো তুই আসবি না, তাই আমরা তারপর চলে যাই। এ কথা যখন অনিল শুনতে পায় তখন অনিলের মনে হচ্ছিল যে সে খুব বড় জোর বেঁচে গিয়ে সেদিন যদি সে সেইখান থেকে ফিরে আসতে না পারতো তবে তার মৃত্যু নিশ্চিত। তারপর তার মা একদিন কবিরাজ নিয়ে আসে, কবিরাজ নিয়ে এসে হালকা একটু ঝাড়ফুঁক করে দেয়। তারপর অনিল তার মাকে খুলে বলে যে মাছ ধরতে গিয়ে সে এই ঘন্টাটি পেয়েছে, আর এই ঘন্টাটির হচ্ছে সকল উৎসের মূল। কিন্তু কথাটি সে মিথ্যা বলেছিল, কারণ সে লাশ চুরি করতে গিয়ে সেই ঘন্টাটি খুঁজে পেয়েছিল, মাছ ধরতে গিয়ে নয়। অনিলের বাবা যখন শুনতে পায় যে অনিল বেহুশ অবস্থায় নৌকায় পড়েছিল, প্রথমে বলে রাখা ভালো যে অনিলের বাবা একজন টেইলার্সের দর্জি, যে শহরের বা 2 গ্রাম পরে একটি গ্রামে সে দোকান দিয়ে কাজ করে, সপ্তাহে 2-1বারের বেশি আসে না। তো অনিলের এই সব কাহিনী শোনার পর অনিলের বাবা বাড়িতে আসার সিদ্ধান্ত নেই। দোকানপাট বন্ধ করতে করতে তার রাত 9টা 9:30টার মতো বেজে যায়। তখন তো আর যানবাহন ছিল না, হেঁটে হেঁটে বাড়ি আসছিল। আর বাড়ি আসার সময় সে একটি মাঠের কাছাকাছি আসার পর সে শুনতে পায় মৃদু আওয়াজের একটি ঘন্টার মতো শব্দ হতে দূর থেকে তার দিকেই, বা দূর থেকে শোনা যাচ্ছে। দূর থেকে শব্দ হলে যেরকম শোনা যায় সেরকম শোনা যাচ্ছে। তারপর অনিলের বাবা এই ঘন্টা শুনতে থাকে, হালকা হালকা করে আগ্রাতে থাকে। তারপর তার কাছে মনে হয় এই ঘন্টাটি ক্রমান্বয়ে তার দিকেই যেন এই ঘন্টার শব্দ চারদিকে ধেয়ে আসছে, আর আস্তে আস্তে শব্দটি তীব্র আকার ধারণ করে এবং অনিলের বাবার চারপাশে বৃত্তাকারে ঘুরতে থাকে। আর তারপর সেই অন্ধকার রাতে সে বিদ্যুৎ দেখতে পায় একটি কালো অবয়ব মনে হয় তার দিকে এগিয়ে আসে। তার হাতে টর্চ লাইট ছিল, সে টর্চ লাইটটি অন করে সেই অবয়বের দিকে ধরতেই দেখে যে সাদা কাপড় পরা বামুন আকৃতির একটি লোক ঘন্টা বাজাতে বাজাতে তার দিকে আসছে এবং এসে তাকে অতিক্রম করে তার বিপরীত দিকে চলে যায়। তারপর অনিলের বাবা সে পাত্তা না দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সেই ঘন্টার শব্দটি আবার সে শুনতে পায়। তখন আবার সে দেখতে পায় যে সেই ঘন্টা বাজিয়ে বাজিয়ে সেই ব্রাহ্মণ গোছের লোকটি আবার তার দিকে এগিয়ে আসে। তারপর অনিলের বাবা একটু বিরক্তির স্বরে তাকে বলে ওঠে, ওই মিয়া, তুমি ঘন্টা বাজাচ্ছে বাজাচ্ছে কই যাচ্ছ? আর এভাবে ঘন্টা বাজাইতে কি তোমার খুব ভালো লাগতেছে নাকি? তখন সেই বামুন কোনো কথা না বলে অনিলের বাবার দিকে এগিয়ে এসে অনিলের বাবাকে বলে, ঘন্টা ফিরে এসেছে, তার ফিরে আসা একদম ঠিক হয়নি, এটার অনেক শক্তি। তোরা কি পারবি এই ঘন্টা শক্তির সাথে মোকাবেলা করতে? সামনে তোদের অনেক বিপদ, সাবধানে থাকিস। এ কথা বলার পর সেই ব্রাহ্মণ গোছের লোকটি আবার কোন দিকে যেন চলে যায়। অনিলের বাবা মনে মনে ভাবতে থাকে, অনেকদিন যাবতই তো গ্রামে যায় না, হয়তো নতুন কোনো পাগলের আবির্ভাব হয়েছে। কথা ভাবতে ভাবতে সে তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে, কিন্তু মাঝরাতে সে শুনতে পায় একটি ঘন্টার শব্দ। আর এই ঘন্টার শব্দ আর সেই বামন আকৃতির যে লোকটার ঘন্টা, সেই একই শব্দ। তখন তার মনে বলতে থাকে, তার মনে মনে ভাবতে থাকে, সেই বামন আকৃতির লোকটি কি বলে গেল? সে কি আমাকে কোনো কিছু বোঝাতে চেয়েছিল? তখন অনিলের বাবাকে বলে, এই যে শুনছেন, এই ঘন্টাই হলো সেই কাল। এই ঘন্টা প্রতিদিন বেজেই চলেছে। এই ঘন্টার জন্য ঘুমানো এই দায়, অনেক ভয়ে আতঙ্কে থাকি। তারপর সকালবেলা অনিলের বাবা ঘুম অনিলকে গিয়ে বলে, কি হয়েছে তোর? সারা ঘন্টা কেন বাজালি? এই ঘন্টার জন্য তো একটু ঘুমাতে পারলাম না। তখন অনিল তার সব ঘটনা খুলে বলে, কিন্তু তখনও সে মিথ্যে বলে যে মাছ ধরতে গিয়ে সে এই ঘন্টাটি কুড়িয়ে পেয়েছে। তারপর অনিলের বাবা ভালো একটি কবিরাজ খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে একটি কবিরাজ পেয়েও যায়। তারপর অনিলের চাচাতো ভাই অনিলের বাবা মিলে সেই কবিরাজের কাছে যায়। কাছে গিয়ে দেখে যে অনেক বড় লম্বা লাইন, মানে সকলের কাছে শুনছে এই কবিরাজ নাকি জীবনে কোনো কাজে কখনো ব্যর্থ হয়নি। তারপর তারা সকালের দিকে যাওয়ার পর সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে বিকাল বা সন্ধ্যার দিকে তারা সেই সিরিয়াল পায়। তারপর তারা এই ঘন্টাটি সেই কবিরাজকে দেখিয়ে বললে যে এই
মাধ্যমেই এই সব ঘটনা হয়েছে। তারপর কবিরাজ বলে, আচ্ছা ঘন্টাটি আমার কাছে দিয়ে যান, 1 সপ্তাহ পরে ঠিক আমার কাছে আসবেন, বা এর আগে কাজ হয়ে গেলে আমি আপনাদের কাছে লোক পাঠাবো। এই কথা বলে তারপর চলে যেতে বললে তাদেরকে। তখন সেই কবিরাজ বললেন, দাঁড়ান, সন্ধ্যা তো হয়েছে, তো আপনাদের তিনজনকে 3টা তাবিজ দিলাম, এই তাবিজটি হাতে রাখবেন বা কোথাও বেঁধে রাখবেন, বেঁধে বেঁধে চলে যান, সকালে খুলে ফেলবেন। তারপর তারা 3জন চলে যায়। আর তার চলে যাওয়ার বাড়িতে যাওয়ার সময় মাঝখানে একটি নদী বের হয়। তারা একটি নৌকা নিয়ে এসেছিল এবং সেই নৌকায় উঠে পড়ে অনিলের চাচাতো ভাই একদম নৌকার সামনে গিয়ে বসে, অনিল বসে মাঝখানে, আর অনিলের বাবা কোনো রকম বইটা চালাতে জানতো, তাই সেই বইটা চালিয়ে চালিয়ে নৌকা নিয়ে যাচ্ছে। নৌকা নিয়ে যেতে কিছুক্ষণ পরে তারা শুনতে পায় যে ওই নদীর থেকে একজন মহিলা ডাকছে, ও ভাই, ও ভাই, একটু শুনছেন শুনছেন? তখন অনিলের বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন সেই মহিলাটি বলতে থাকে যে আমার ছেলে অনেক অসুস্থ, আমি এইখানে কাজ করতাম, তো রাত হয়ে যাওয়ার পর আমি কোনো নৌকা বা কোনো কিছু পাচ্ছি না, আমার ছেলেটা অনেক অসুস্থ, ছেলেটার কাছে আজকে পৌঁছাতেই হবে, আর আমি যাব ওই পাশের সদরঘাটে। তখন উনিলের বাবা ভাবতে থাকে, আমরা তো সদরঘাটে যাব, এই মহিলাটি যখন বিপদে পড়েছে মহিলাটিকে নৌকাতে নিয়ে যাই। তখন তারা সেই কোনো রকম ভ্রুক্ষেপ না করে মহিলাটিকে নৌকায় নিয়ে নেয়। মহিলাটি নৌকার মাঝখানের পাটাতনে গিয়ে বসে, তারপর কোনো শব্দ নেই, একদম নিস্তেজ, শুধু পানির শব্দ হচ্ছে। জ্যোৎস্না রাত, অনিল মনে মনে ভাবতেছে অনেকদিন এরকম কোনো রাত পাই না এত সুন্দর পানিতে। তারপরও সেই মহিলাটিকে দেখতে পাই যে মহিলাটি এই পানিতে দুটো আঙ্গুলগুলো ভাসিয়ে রেখেছে। তারপর অনিলের চাচাতো ভাই বলে ওঠে, কাকা কাকা, দেখো দেখো, সামনে সাদা কি যেন একটা আসছে। আর তা দেখে অনিলের ভয়ে আত্মা বেড়ে যাওয়ার অবস্থা। অনিল দেখতে পাই যে সাদা কাপড়ের কাপড় পরা একটি লাশ যেন তাদের দিকে চলে আসে। তারপর অনিল তার বাবার কাছে চলে যায় এবং বইটা দিয়ে চেষ্টা করে সেই নৌকাটি অন্য সাইডে নেওয়ার, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই নৌকাটি যেন সেই লাশটির দিকে আরো এগিয়ে যাচ্ছে। সেই লাশটি এসে সজোরে সেই নৌকাটিকে ধাক্কা দেয় এবং নৌকাটি তাল হারিয়ে পড়ে, কিন্তু উল্টে না, তারা জোরসোর হয়ে একসাথে এক জায়গায় আর কি বসে পড়ে। তখন সেটা দেখতে পাই সেই মহিলাটি আর নেই। উনিরাও ভাবতেছে মহিলাটি হয়তো পড়ে গেছে, ওরা ঢাকাঢাকি করে, সেই মহিলাটিকে আর পাওয়া যায় না। লাশটি তাদের নৌকায় ধাক্কা দিয়ে বিপরীত দিকে চলে যায়। কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে সেই মহিলাটি চলে গেছে, কিন্তু তার সাথে থাকা কি টুপলিটা রেখে গেছে। সেই টুপলির দিকে 3জন তাকিয়ে আছে। হঠাৎ করে যেন সেই পুটলির ভিতরে কিছু একটা নড়ে ওঠে। তখন তারা সম্পূর্ণ মনোযোগ দেয় সেই পুটলির মাঝে। তারা পুটলির ভিতর দেখতে পায় যে পুটলিটা আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং সেখান থেকে 3-4 বছর বয়সী একটা বাচ্চা বের হয়ে আসছে। তা দেখে তো তাদের হুঁশ একদম বেহুশ হয়ে যাওয়ার মতো। তারা দেখতে পায় সেই বাচ্চাটি একদম যেন কেউ তার শরীরের চামড়াগুলো নখ দিয়ে আঁচড়ে দিয়েছে, টপ টপ করে রক্ত পড়ছে, আর সেই বাচ্চাটি লাফাতে তার শরীর থেকে রক্ত ছিটকে পড়ছে, আর ছিটকে পড়ে অনিলের বাবা অনিলের চাচাতো ভাইয়ের গায়ে গিয়ে লাগছে। তারা ভয়ে একদম শিহরিত হয়ে যায়। তারপর তারা নৌকা পাড়ে নিয়ে তাড়াহুড়ো করে সেই নৌকা থেকে একদম লাফ দিয়ে তীরে দিয়ে ওঠে। তখন অনিল হালকা হালকা চিনতে পারে এই তীরটি। তখন দেখে সে যেখান থেকে এই লাশ তৈরি করার শুধু ঘোড়াটি পেয়েছিল সেই জায়গায় এসে পড়েছে। তখন অনিল হঠাৎ করে দেখে তার বাবা আর তার চাচাতো ভাই তার পাশে নেই। অনিল চিৎকার করে দৌড়াতে থাকে, বাবা। আর তার চাচাতো ভাইয়ের নাম ধরে, তোমরা কোথায় চলে গিয়েছো? তখন অনিল দেখতে পারে কালো একটি বড় অবয়ব, আর অবয়বের উপর বসে আছে কালো একটি বামন টাইপের লোক বসে ঘন্টা বাজাচ্ছে। তা দেখে অনিল দৌড়াতে থাকে, চিৎকার করেছে, বাবা বাবা, কোথায় তোমরা, কোথায়? আর সেই সাথে সেই কালো অবয়ব এবং ঘন্টা বাজানো সেই বামনও যে মনে হচ্ছে তার সাথে সাথে তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। মনে মনে ভাবতে থাকে আজই বোধহয় তার শেষ দিন। তারপর সে হঠাৎ করে তার বাবার কণ্ঠ শুনতে পায়, অনিল, কোথায় তুই? তারপর সেই সামনে একটু দূরাতে গিয়ে দেখতে পারে তার বাবা দাঁড়িয়ে আছে। তখন তার বাবা আর চাচাতো ভাইকে বলে, তোমরা কোথায় চলে গিয়েছিলে? পরে তখন তার চাচাতো ভাই একই কথা বলে যে নৌকা থেকে নামার পর আশেপাশে দেখি তোদের কাউকেই নেই। আর তারপর দেখি কালো একটি অবয়ব, আর অবয়বের কাঁধে বসে আছে বামন আকৃতির ঘন্টা বাজানো একটি লোক। তা দেখে আমরা দৌড়াতে দৌড়াতে এদিকে আসি, আর এসে দেখি হারিকেন হাতে যে এক চাচা আর চাচি দাঁড়িয়ে আছে। আর অনিল তা দেখে বলতে থাকে, বাবা তাড়াতাড়ি দৌড়াও, এরা কেউ মানুষ নয়। অনিলের বাবা তখন ধমক দিয়ে বলে, কি বলছিস এসব? যেহেতু 2টি লোক দাঁড়িয়ে আছে, তোরা বলছিস মানুষ নয়? তখন সেই বুড়ো লোকটি বলে, বৃদ্ধা লোকটি বলে
যে হ্যাঁ আমরা মানুষ নই, এই ঘন্টার জন্য অনেক আগেই আমরা মরে গিয়েছি। তারপর সাথে সাথে সেই মানুষ দুটো মরে মিলিয়ে যায়। তখন অনিলের বাবা বুঝতে পারে তার নাকে গন্ধ পচা মাংস পচা একটি গন্ধ আসে। তারপর সে একটু এগিয়ে গিয়ে দেখতে পারে সেই যে হ্যারিকেনে জ্বালানো টেবিলের উপরে অর্ধগোল দুটি লাশ তারা সেখানে চলে এসেছে। তারপর অনিলের বাবা বলতে থাকে তাড়াতাড়ি এই মৃত্যুপুর থেকে বের হতে হবে, তাড়াতাড়ি সকলেই দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর 4-5 দিন বা 1 সপ্তাহের মতো আর কোনো সমস্যা নেই, তারা ধরে নিয়েছিল যে এই ঘন্টার হাতে হয়তো তারা এবার মুক্তি পেয়েছে। ঠিক 7-8 দিন পর একটি লোক আসে অনিল আর অনিলের বাবাকে বলতে থাকে, আপনারা সেই ঘন্টা দিয়ে এসেছিলেন, সেই লোকগুলো নয় আপনারা? অনিলের বাবা বলে, হ্যাঁ আমরাই তো তারা, চলুন আপনাদের আমাদের উস্তাদ নিয়ে যেতে বলেছে। কোথায় কিছু বলতে পারি না, আপনারা আমাদের সাথে আমার সাথে চলুন। তারপর অনিলের বাবা রেডি হয়ে আসে এবং সেই লোকটির সাথে তারা একটি হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে দেখতে পারি সেই কবিরাজের হাতে পায়ে ব্যান্ডিজ এবং মাথা ফাটানো, মাথাতেও ব্যান্ডিজ করা। তখন সেই লোকটি অনিল আর অনিলের বাবা বলতে থাকে, এ কি অবস্থা আপনার আপনার এমন কিভাবে হয়েছে? তখন সেই লোকটি বলে, ভাই আমার সব শেষ, আমার ফুটফুটে সুন্দর বাচ্চাটাকে এই ঘরটা কেড়ে নিয়েছে। অনিলের বাবা বলে, কিভাবে আপনার বাচ্চাটাকে ঘরটা কেড়ে নিল? আপনাদের কাছ থেকে ঘরটা আনার পর আমি বাড়িতে নিয়ে যাই সেই ঘরটাটি, যে ঘরটার সমস্যাটি দেখার জন্য। যখন আমি বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘরটাটি আমার ছেলের রুমে রেখে দিয়ে শুয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ করে বুঝতে পারি যে কিন্তু এরকম কিছু একটা হাঁটাহাঁটি করছে। আমি আমার ছেলের রুম থেকে ঘন্টা বাজানোর শব্দ আসে। তারপর আমি আর ছেলের মা তার রুমে গিয়ে দরজাতে ধাক্কাতে শুরু করি, কিন্তু কোনো দরজা খোলার কোনো নাম নেই এবং ছেলের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু সে কোনো রকম শব্দ মানে আমাদের ডাকের সাড়া দিচ্ছিল না। তারপর দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পারি যে ছেলেটা খাটের উপরে বসে ঘন্টা বাজাচ্ছে। ঘন্টা বাজাতে বাজাতে তার হাত কেটে রক্ত পড়ছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তারপর যখন ছেলেকে হাত দিয়ে ধরে একটু নাড়া দিয়ে উঠি, তখন সে বলতে থাকে, বাবা তো রাতে তুমি আর মা আমার রুমে কেন? এই ঘন্টাটাই আমার হাতে কেন, আর আমার হাতটা কীভাবে কেটে গিয়েছে? তখন আমি বলি যে ও কোনো ব্যাপার না, একটু একটু সমস্যা হয়েছে, তুমি ঘুমিয়ে যাও। তারপরের দিন ছেলের নিরাপত্তার কথা ভেবে আমি তার নানির বাড়ি ছেলেটিকে পাঠিয়ে দিই এবং সেদিন রাতে কেউ আমার নাম ধরে এসে ডাকতে থাকে। আমি বের হয়ে দেখি যে সাদা কাপড় পরা বামন আকৃতির একটি লোক বলছে যে তোর ছেলের অনেক বিপদ, যা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব তোর শ্বশুর বাড়ি চলে যাওয়া, তোর ছেলেকে যদি বাঁচাতে চাস। তারপর আমি সাথে সাথেই বের হয়ে যাই আমার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পথের মধ্যে একটি নদী পড়ে, আর সেই নদীর ওখানে গিয়ে কোনো মাঝিকে দেখতে পাচ্ছিলাম না। তারপর আমি ডাকতে থাকি, মাঝি, ও মাঝি, কোনো মাঝি আছেন? আমাকে একটু নদীটা পার করে দিয়ে আসেন। কিন্তু কোনো মাঝির সারা শব্দ নেই। তারপর মনে মনে ভাবি যে একটি নৌকা নিয়ে যাই, পরের দিন এসে মাঝির হাতে বুঝিয়ে দেবনি। আমি ভেবে একটি নৌকা নিয়ে আমি চালানো শুরু করি। মাছ নদীতে গিয়ে সামনে মৃদু একটি অবয়ব দেখি বসে আছে আমার নৌকার সামনে। সে আমার দিকে হঠাৎ করে তাকিয়ে বলে, তোকে সতর্ক করার জন্য এসেছিলাম, সতর্ক করতে করতে তোর অনেক দেরি হয়ে গিয়েছে, তখন তোর ছেলে হয়তো মারা গেছে বলেই মিলিয়ে যাই। তারপর আমি তাড়াতাড়ি নৌকা চালিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার একটু আগে দেখতে পাই আমার শ্বশুর বাড়ি অনেক উল্লাহ হয়। তখন বুঝে গিয়েছিলাম হয়তো কিছু একটা হয়ে গেছে। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে দেখে আমার ছেলে জায়গাটা মাটিতে পড়ে আছে। তো মনে মনে ভাবতে থাকি যে নিরাপত্তার জন্যই আমি আমার বাড়ি থেকে এখানে পাঠালাম, আর এখানে এসে আমার ছেলেটি মারা গেল। অনেক রাগ হচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল আমার। তারপর ছেলেটিকে দাপন কাপন করে মনে মনে সিদ্ধান্ত করি ঘন্টার পিছনে কি রয়েছে, আমি তেমন ঘটন করবো, তাকে চরম শিক্ষা দিও। তারপর আমার সাকরিদের গিয়ে একটি রুমে চলে যে যজ্ঞ করে সেই ঘন্টার ভিতরে থাকা সেই পিশাচটিকে বের করার জন্য। তারপর যখনই আমি সেই যজ্ঞ করা শুরু করি, মনে হয় চতুর্পাশে অনেক ঝড় তুফান শুরু হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই একটি বামন আকৃতির কালো ঘন্টা বাজাতে বাজাতে আমার ঘরের সামনে চলে আসে। তারপর আমি সেই বামন আকৃতির সেই অবয়বটার পেছনে ছুটতে ক্ষেতের ভিতরে চলে যাই বা একটি নালার ভিতরে চলে যাই। গিয়ে দেখতে পাই অনেক বড় একটি অবয়ব, আর তখন সেই অবয়বের সাথে আমার ধস্তাধস্তি হয়। তারপরে কিছু আর আমার মনে নেই। তো আমি আর আপনার এই ঘন্টার কাজটি করতে পারবো না, আপনি অন্য কোথাও কোনো চেষ্টা করে দেখেন। এই কথা বলে অনিলের বাবার কাছে সেই ঘন্টার ব্যাগটি দিয়ে দেয়। অনিলের বাপ তখন আবার মনে মনে ভাবতে থাকে, এই মৃত্যুপুরীর ঘন্টা আবার আমাদের কাছে চলে এসেছে, আর
আমরা কি বাঁচতে পারবো না এই ঘন্টা থেকে? তখন 3-4 দিন এভাবেই চলতে থাকে। সারা রাত ঘন্টা তার সাথে শুরু হয়েছে নতুন 2টি অবয়ব। কি করবে তারা? কিভাবে মুক্তি পাবে এই ঘন্টা থেকে ভেবে কোনো কুল পাচ্ছিল না। কিছুদিন পর তারা তাদের একটি আত্মীয়র সাথে এই ঘন্টাটির কথা খুলে বলে। তখন সেই আত্মীয়টি বললে, আমাদের পাশের এলাকার শ্মশানে একটি নতুন তান্ত্রিকের মতো একটি লোক এসেছে, তো কারোর সাথে কথা বলে না। সেই শ্মশানের পাশে একটি ছোট ঘর আছে, সেখানে বসে থাকে। লোক তার কাছে যাই, সে কোনো সমাধান দিতে পারে কিনা দেখি। তখন অনিলের বাবা সেই আত্মীয়র সাথে সেই শ্মশানের সেই ব্রাহ্মণ বা আত্মীয়ের কাছে চলে যায়। চলে যাওয়ার পর সেই ঘন্টার ব্যক্তি যখন ব্যক্তি থেকে ঘন্টাটি বের করি, তখন সেই তান্ত্রিক ও ব্রাহ্মণ বলে থাকে, চলে যা তোরা এখান থেকে, মরতে চাই না, এটি হচ্ছে মৃত্যুপুরী, চলে যা তোরা এখান থেকে। তখন অনিলের বাবা কেঁদে দিয়ে সেই তান্ত্রিকের হাত পা ধরতে থাকে যে, আপনার কিছু সমাধান করুন, আমরা বাঁচতে চাই এই ঘন্টা থেকে। সেই ঘন্টাটি আমাদের সংসারকে এবং এই ঘন্টার যে কেউ সমাধান করতে চায় তাকেই সে হত্যা করে বা পিশাচের মাধ্যমে তার কোনো একটা ক্ষতি করে, আর যার মাধ্যমে আমাদের জীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছে। তখন সেই তান্ত্রিক বা ব্রাহ্মণ বলতে থাকে, এটা এখানে কোনোভাবেই সম্ভব না, তবে আমার উস্তাদ আসামে থাকে 7 ভাই, তারা 7 ভাই, সেই 7 ভাইয়ের কাছে যদি যেতে পারো তাহলে তারা সেই 7 ভাই কোনো সমাধান দিতে পারে। তারপর অনিলের বাবা সেই আত্মীয়কে সাথে নিয়ে কিছুদিন পর তারা ভারতে চলে যায়। ভারতে গিয়ে সেই 7 ভাইয়ের কাছে যায়। 7 ভাইয়ের কাছে গিয়ে তারা সেই ঘন্টাটি দেখিয়ে বলে, এই ঘন্টার সব কাহিনী খুলে বলার পর সেই 7 ভাই বলতে থাকে, আচ্ছা আপনারা চলে যান, ঠিক 3 দিন পর আমরা আপনাদের বাড়িতে যাবো এই ঘন্টার একটা ব্যবস্থা করতে, আর ঘন্টাটি আপনার কাছে রেখেছেন, আর যা যা লাগবে তা আনার চেষ্টা করবেন। আমরা 3 দিন পরে গিয়ে এই ঘন্টাটি একটু সমাধান দিয়ে আসবো। তারপর 3 দিন হওয়ার পরে সেই 7 ভাই অনিলদের বাড়িতে আসার পর তারা বললেন যে, আজ সারা রাত আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, যা কিছুই হয়ে যাক না কেন আপনারা ঘর থেকে বের হবেন না, ঘরের ভিতরেই থাকবেন। আর যে কেউ বিভিন্ন নাম ধরে ডাক দেখে, আমরা 7 জনের যে কেউ হয়তো নাম ধরে ডাক দিতে পারি, কিন্তু ফজরের নামাজ আজানের আগে কোনোভাবেই যেন আপনারা দরজা খুলে বের হয়ে না আসেন। আর এই ঘরের সামনে আমরা যজ্ঞ করব, আর এখানে কেউ যেন কোনো বিরক্ত বা কোনো রকম শব্দ না করেন সেদিকেও লক্ষ্য রাখবেন। তারপর অনিলেরা ঘরের ভিতরে চলে আসে এবং তারা জানালার একটি ফাঁক দিয়ে বাইরে কি হচ্ছে সব দেখার চেষ্টা করে। তারপর তারা দেখতে পাচ্ছি 7 ভাই 7 গোল হয়ে 7 জায়গায় বসে আছে এবং বসে থেকে আগুন জ্বালিয়ে কিছু একটা করছে। পরপর হঠাৎ করে প্রচুর বাতাস বইতে শুরু করে, আর তারপর কিছু একটা হওয়ার পর তারা কোথায় যেন চলে যায় এবং চলে যাওয়ার অনেকক্ষণ পর তারা আবার ফিরে আসে। ফিরে আসতে প্রায় ফজর আজান দিয়ে দেয়। তারপর আমরা বের হয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে, কি হয়েছিল, আপনারা কোথায় চলে গিয়েছিলেন? আর এখন ঝড় আসার পর আপনারা তবুও ঘরে আসেননি, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি? এবং সেই 7 ভাইয়ের এক ভাইয়ের হাত যে ভেঙে গিয়েছে এটাও আমরা স্পষ্ট দেখতে পাই এবং তাকেও জিজ্ঞেস করতে থাকি, আপনার হাত কিভাবে ভেঙেছে? তখন সেই 7 ভাই যে বড় ভাই তখন অনিলের বাবাকে বলতে থাকে, এই ঘন্টাটি অনিল মাছ ধরতে গিয়ে পায়নি। অনিল একজন লাশ চোর, সে পুরনো একটি কবরে লাশ চুরি করতে যাওয়ার সময় এই ঘন্টাটি খুঁজে পায়। তখন অনিলের বাবা অনিলের দিকে তাকিয়ে থাকে এবং অনিল হ্যাঁ সম্মতি দেয়। তারপর অনিলের বাবা অনিলকে মারতে গেলে তারা সবাই থামাই এবং বলে, আগে কথা শুনুন, তারপর আপনাদের পারিবারিক বিষয় আপনারা সমাধান করতে পারেন। তখন সেই 7 ভাইয়ের বড় ভাই বলতে থাকে যে, এই ঘরটা হচ্ছে মূলত একটি জিতকে দেওয়া একটি উপহার, যা তার গুরু তাকে খুশি হয়ে দিয়েছিল, বা একটি জিতকে না, এই 2 ভাই, এই যে মূলত 2 ভাই ছিল, তাদের 2 ভাইকে একটি উপহার দিয়েছিল একটি তাদের বড় হুজুর বা তাদের উস্তাদ। আর সেই ঘরটাটি হলো, এক ভাই ছিল অনেক খারাপ, এক ভাই ছিল অনেক ভালো। এই ঘরটার ভিতরে তাদের অনেক শক্তিটা লুকায়িত করা ছিল। এই ঘরটার মাধ্যমে তারা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। যে ভালো সে চাইতো যে মানুষদের উপকার করার, কিন্তু যে খারাপ জিনিস সে চাইতো সবসময় মানুষকে ক্ষতি করার, মেরে ফেলার। তাই সেই খারাপ জিনটি 2-1টি গ্রামকে একদম তছনছ করে দেয়। 3য় গ্রামে যখন সে প্রবেশ করে, তখন সেই গ্রামের অনেক আলেম উলামারা মিলে একটি সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক দূর দূরান্ত থেকে হুজুর কবিরাজ এনে হলেও এই জিনকে আটকাতে হবে। তখন দূর দূরান্ত থেকে অনেক হুজুর কবিরাজ এনে তারা সেই জিনটিকে, এই ঘরটার 2টি পার্ট,
একটি পার্ট, দুটি পার্টই অনিল প্রথমে খুঁজে পেয়েছিল, কিন্তু একটি পার্ট যখন গাছের সাথে লেগে ভেঙে যায় তখন সেই খারাপ দিকে এখান থেকে মুক্তি পেয়ে যায়। আর সেই বড় হুজুরেরা এই 2 ঘন্টার 2টি পার্টের ভিতর তাদের এই 2 জিনকে আটক করে একটি ভালো জিন সবাইকে সতর্ক করতো, আর কালো ফুসফুস জিনটি মামুনাকে জিন ছিল, সে ছিল খারাপ জিন। আর এই খারাপ জিনের ছিল অসংখ্য জিনের মুরিদ বা তার চেলাপেলা। আমরা আর এই ঘন্টার ভিতর এই দুটি জিনকে বন্দি করে তারা যে হুজুর তাদেরকে এই উপহারটি দিয়েছিল সেই হুজুরের কবরের ভিতর রেখে দেয়। কবরের ভিতরেই সেই লোকের সাথে এই ঘন্টাটিকেও দাফন করে ফেলা হয়। আর অনিল এই কবরের ভিতর পড়ে যাওয়ার পর যখন ঘন্টাটি বের করার পর যখন এই ঘন্টাটি আলাদা হয়ে যায় তখন সেই খারাপ জিনটি মুক্তি পেয়ে যায়। আর মুক্তি পেয়ে সে তার তাণ্ডব চালাতে শুরু করে দেয়। এখন আমরা 2টি পার্ট, এই আর একটি পার্ট খুঁজে আনি সেই কোথায় পড়ে যাওয়া কবর থেকে খুঁজে এনে, আর অনিলের 2টি পার্ট থেকে এনে 2টি পার্ট এক করে লাগিয়ে দেই, এবং সেই খারাপ জিনটি আবার এটির ভিতরে বন্দী হয়ে গেছে। আমরা এই ঘন্টাটি নিয়ে চলে যাচ্ছি, আর 7 দিনের ভিতরে এই ঘন্টাটি নষ্ট করে দিব। এ কথা বলে তারা 7 জন চলে যায়, এবং অনিলের বাবা তখন একটু খুশি হয় যে অবশেষে সেই মৃত্যু পুজো ঘন্টা থেকে হয়তো বেঁচে ফিরতে পারলাম। তো প্রিয় ভিউয়ার্স, অনিল এখনো বেঁচে আছে। অনিল মূলত হচ্ছে ছদ্মনাম, তার আসল নামটি আমরা আপনাদের সামনে উত্থাপন করতে পারলাম না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেই অনিল আজও বেঁচে আছে, এবং সেই ঘন্টার মাধ্যমে তার একটি ক্ষতি হয়ে যায়। সে কোনোভাবেই এখনো শীতমতো স্বাভাবিক জীবনে ফিরে আসলেও তার শারীরিক ক্ষতি হয়ে যায়। আজ সে ভালো আছে এবং তার মনে এখনো ভয়। হঠাৎ করে সেই ঘন্টা যদি আবারও ফিরে আসে তাহলে সে কি আবারও সেই পৈশাচিক জীবনের ফিরে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজও কাটায়, যে ঘন্টাটা যদি ফিরে আসে আবার তাহলে কি হবে তার, এই ভয় আজও তাকে তাড়না করে বেড়ায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। info@gmail.com এখানে আপনারা আপনাদের সত্য ঘটে যাওয়া ঘটনা পাঠিয়ে দিতে পারেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ঘটনা নিয়ে খুব দ্রুত আপনাদের কাছে ফিরবো। আল্লাহ হাফিজ।